how a law is enacted and legislated in Bangladesh. So I will provide the pertinent reading materials for writing response paper today, hopefully for group. Each group remains 5. So this very important class, law making process, how the law is made and what is the process. Now the first question is from where the idea of new law comes. For example, we The brain of the want minister. to make a law, we want to enact a law, we want to legislate. Okay, so from where the idea of new law derives? Any idea? From where we get the idea of making a new law? You know, it's not an ohi. আসমান থেকে নাজিল হচ্ছে এরকম করে। ফলে এটা তো কোথাও না কোথাও থেকে এই আইডিয়াটা আসে। My question is, what's your understanding? এটা কোথা থেকে আসে? Legislation. কি মনে হয়? আইডিয়াটা কোথা থেকে আসে? Parliament. আমরা কখন ফিল করি যে আমাদের একটা আইন দরকার? Problem থেকে আসে, problem. Problem থেকে আসে। So that's one good point. Okay, so when we face a problem, when we face, we are stricken by an issue, when we face a problem and we feel that there is an absence of law and we do not have the legal remedies. For example, the incidents, the example I have just mentioned of the maternity leave. So we do not have a law that actually provides the remedy for the student mothers. So next we are we started feeling bad for those victims because they do not have any legal remedies. So rightly you are saying that from the problem, from the issue, from the challenges when we face, we first feel that we need a law. Any other thing? Or no view? For example, nature demand করা তো খুবই ওয়াইড একটা কথা, কারণ আমরা প্রকৃতি যাকে যখন সাড়া দিতে চাই, that's a really different meaning. Anyway, so can you explain? নেচার কখন ডিমান্ড করে? ন্যাচারাল ডিমান্ড এটা তো টোটালি ভিন্ন একটা বিষয়। নেচারে ডিমান্ড করে নাকি মানুষ ডিমান্ড করে? আমরা কখন আইন চাই? আমাদের একটা আইন দরকার, we need a law, injustice. How do we feel that? আমরা আইনের প্রয়োজনীয়তা অনুভব করি যখন কোনো কিছুতে আমাদের খারাপ লাগে। তখন আমাদের খারাপ লাগা তৈরি হয় যখন আমরা একটা কাজকে ইমোরাল চিন্তা করি। প্রথমে আসে মোরালিটি, এগুলো আমরা একদম শুরুর ক্লাসে করছিলাম, ল এন্ড দ্য মোরালিটি। ল তো পরে আসে, আগে কি আসে? মোরালিটি আসে। আমাদের কাছে নৈতিক করে মনে হচ্ছে জিনিসটা ঠিক না, এটা ভালো না, এইটার ফলে ন্যায় হচ্ছে না, আমাদের খারাপ লাগে। কিন্তু আমাদের এই খারাপ লাগাটাকে প্রতিরোধ করার জন্য কোনো আইনগত কাঠামো নাই, বা এটাকে বিচার করার জন্য কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্ক নাই, কোনো we cannot enforce our rights in the courts by the law. তখন আমরা ফিল করি যে there should be a law. এবং বাংলাদেশে পৃথিবীতে যত আইন হয় সব আইন আসলে প্রথম খারাপ লাগা থেকে হঠাৎ করে যদি এটা উপর থেকে নাজিল করা হয় অথবা যেটা বলা হয় যে উপর থেকে চাপিয়ে দেওয়া, যেটাকে বলা হয় টপ টু বটম অ্যাপ্রোচ, টপ টু বটম অ্যাপ্রোচ, উপর থেকে নিচে চাপিয়ে দেওয়া। হঠাৎ করে সরকার বললো যে কালকে থেকে তোমার জন্য এই আইন হবে। সরকার চাইলে কি আইন করতে পারে না? করতে পারে। পার্লামেন্টের মধ্যে তাদের ভ্যাকেন্সি আছে, সরকার আইন করে অনেক সরকার, so many of the governments did the same thing. But the fact is, এই আইনটার মধ্যে মানুষের এজেন্সি নেই। That law lacks people's consent. Lawর জন্য consent is very important. Because when you do not own the law, when you do not give consent to that law, you
are not respectful to them, and there is an inherent tendency to violate or to bypass that law. তখন আমাদের আইন ভাঙার প্রবণতাটা বেড়ে যায় যে লটাকে আমি মানি না, যে লটা আমার কনসেন্টিং হয় নাই, যে লটার প্রয়োজনীয়তা আমি ফিল করি নাই, যে লটাকে আমি অন করি নাই, যে লটা করার সময় আমার কোনো ওপিনিয়ন নেওয়া হয় নাই, যে লটা নেওয়ার সময় আমার সুবিধা অসুবিধা বিবেচনায় নেওয়া হয় নাই, উপর থেকে দেওয়া হয়েছে টপ টু বটম করছে, সেই ল যেটা হয় সেখানে মানুষের টেন্ডেন্সি সেই ল এক্সিকিউট করা হবে, সেই ল একটা ফেস্টিভ্যাল ছিল, সেই ল আনডেমোক্রেটিক ল, সেই ল মানুষের মতামতের রিফ্লেক্ট করা। মানুষের মতামত সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যে কোনো আইন প্রণয়ন করার ক্ষেত্রে। এটা তোমরা যখন কনস্টিটিউশন পড়বা সেখানে গ্রিন বেলের মধ্যে বারবার মানুষের মতের কথা বলা আছে, গ্রিন বেলের মধ্যে বলা আছে, আমাদের কনস্টিটিউশনের মধ্যে বলা আছে, কনস্টিটিউশন গ্রিন বেলের মধ্যে বলা আছে, দিস কনস্টিটিউশন ইজ দ্য solemn expression of the common will of the people. এটা একটা কনস্টিটিউশন এক নম্বর লাইন। তোমরা যদি এখন কনস্টিটিউশন বলে দেখো বিসমিল্লাহ সৃষ্টিকর্তার উপর আস্থা বিশ্বাস, এর পরে আসা যখন থেকে এটা স্টার্ট হচ্ছে গ্রিন বেলের যে ফার্স্ট সেন্টেন্স, কনস্টিটিউশনের ফার্স্ট সেন্টেন্সটা কি হলো যে this constitution is the solemn expression of the common will of the people. তার মানে এই সংবিধান হচ্ছে জনগণের এক্সপ্রেশন অফ দ্য কমন উইল, জনগণের সবার সাধারণ ইচ্ছার কি বহিঃপ্রকাশ। তার মানে এটা কোনো ব্যক্তির ইচ্ছার বহিঃপ্রকাশ না, কোনো দলের ইচ্ছার বহিঃপ্রকাশ না, জনগণের সাধারণ ইচ্ছার বহিঃপ্রকাশ। সব জনগণ মিলে এটা চাইছে, এই জন্য এটা স্বতন্ত্র এবং ইট ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য কান্ট্রি। এবং কনস্টিটিউশনের পড়তে পড়তে প্রতিটা কনস্টিটিউশন যদি আমরা অ্যাজ এ হোল দেখি সেখানে কিন্তু এটাই আছে জনগণের মত। সুতরাং আইন সংবিধান যদি এভাবে মানুষের মতকে এভাবে প্রাধান্য দেয় তাহলে ল প্রাধান্য দিতেই হবে, কারণ এই লগুলো তো ডিজাইন করছে সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড বা কনস্টিটিউশন। সুতরাং লকে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ করতে হবে, কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশের বেশিরভাগ লই জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ হয়। এই জন্য আমরা ল পাই, কারণ এই লর সাথে আমি নিজেকে রিলেট করতে পারি, এই ল আমার প্রয়োজন মেটায় না, এই ল আমার উপর জুলুমের ট্রুথ হিসেবে হাজির হয়। ফলে আমরা এই লটাকে ওন করি, ফলে ল প্রতি আমার কোনো রেসপেক্ট নেই, ফলে লকে আমি ঘৃণা করি এবং এই ল থেকে কিভাবে বাঁচা যায় এগুলো চিন্তা করি। লকে এক্সিকিউট করার বদলে, লকে ব্যক্তি জীবনে এনফোর্স করার বদলে, পার্সোনাল লাইফে, সোশ্যাল লাইফে, প্রফেশনাল লাইফে ল সাহায্য নেওয়ার পরিবর্তে কিভাবে ল থেকে বেঁচে থাকা যায় আমরা সবসময় ওই চিন্তার ভিতরে থাকি। ফলে আমাদের ল গুলো এভাবেই তৈরি হচ্ছে, কিন্তু ল তৈরি হওয়ার সিস্টেম এটা, ল তৈরি হওয়ার সিস্টেম হচ্ছে যে আগে আমাকে খারাপ লাগবে, জনগণের বেশিরভাগ মানুষের যদি একটা জিনিস খারাপ লাগে তখন তারা যদি ফিল করে যে এটা একটা লিগাল রেমেডিস আমার দরকার, পাবলিক পার্টিসিপেশনের বিরুদ্ধে যখন একটা আইন প্রণয়ন হবে তখন দ্যাট ইজ এ মুভমেন্ট। সুতরাং লকে বানাচ্ছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। হু ইজ মেকিং দ্য ল? নরমালি কে ল বানায়? ল না একসময় রাজারা ল বানাইছে, মোগল বাদশারা ল বানাইছে, ব্রিটিশরা ল বানাই দিয়ে দিয়েছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও কি বানাইছে আমরা দেখছি ল বানাইছে, তাই না? এখন বর্তমানে কে ল বানায়? আমাদের পার্লামেন্ট ল বানায়, প্রেসিডেন্ট ল বানায়। এখন পার্লামেন্ট নাই, এখন ল বানাচ্ছে না, কে বানাচ্ছে? আসলে কি প্রেসিডেন্ট বানাচ্ছে? ওর কি মনে হয় যদি সর্বোচ্চ অর্ডিন্যান্সের নাম দিই, কিন্তু এগুলো কি আসলে অর্ডিন্যান্স? মানে এগুলো কি আসলে এই রাষ্ট্রপতির লেখা? না, সেগুলো হচ্ছে এইটাও ল। এটা হয়তো মানে বিশেষ পরিস্থিতির কারণে করা হয়েছে, কিন্তু এটাকে আবার অর্ডিন্যান্সের একটা শর্ত হচ্ছে আর্টিকেল 93 অফ দ্য কনস্টিটিউশন, যে যখন নির্বাচিত সরকার আসবে তখন এটাকে আবার কি দিতে হবে, লিগ্যালাইজ করতে হবে, অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ না করলে এই আইনের কোনো বৈধতা নেই। অর্থাৎ ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসবে সে যদি মনে করে অন্তর্বর্তী সরকার যে আইনগুলো করছে এই আইনগুলো তারা রাটিফাই করবে না, অ্যাপ্রুভ করবে না, ধরে নেওয়া হবে এরকম কোনো আইন করা হয়। তো সুতরাং এই যে বিধানটা করা হচ্ছে এটার উদ্দেশ্য হচ্ছে পিপলস এজেন্সি, কারণ এই অন্তর্বর্তী সরকার ইজ নট দ্য ট্রু রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, দে আর চোজেন। তাদেরকে নির্দিষ্ট কিছু জনগণ যারা রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি লোকজন ছিল বা যার ডেসিসিভ ফ্যাক্টর ছিল তারা এটাকে চুজ করছে, এক একজনের এক একটা প্রতিনিধি হিসেবে, কেউ এনজিও প্রতিনিধি, কেউ এটার প্রতিনিধি, কেউ ব্যবসায় প্রতিনিধি, কেউ আইনের প্রতিনিধি, কেউ আলেম প্রতিনিধি, নানান জায়গা থেকে এদেরকে কি করছে, পিক করছে এবং নানান জনের এখানে নানান পারপাস আছে।
এটা ব্যালেন্স করার জন্য করা হচ্ছে। হতে পারে এখানে অনেক কম্প্রোমাইজ হচ্ছে, নানান রকম পলিটিক্যাল কম্প্রোমাইজ হচ্ছে, একটা বিশেষ সিচুয়েশনে হচ্ছে, কিন্তু দে আর নট দ্য ট্রু রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল। তাদের তো জনগণ চুজ করেন, রাইট? যদি জনগণের নামে চুজ করা হয়েছে, রাইট? তো ফলে আমাদের সিস্টেমের মধ্যে রাখা হয়েছে যে এই নবনির্বাচিত সরকার যেটি অগণতান্ত্রিক, তারা কোনো আইন প্রণয়ন করতে পারবে না, সাময়িকভাবে করতে পারবে, কিন্তু এটাকে আবার জনগণের নির্বাচিত সরকার দ্বারা কি করতে হবে, অ্যাপ্রুভ করতে হবে। এটা সংবিধান যদি না বদলায়, এখন যে সংবিধানটা আছে এই বর্তমান সংবিধানের দিস ইজ দ্য আর্টিকেল 93 অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, রাইট? এখন এটা করা হচ্ছে কারণ জনগণের এখানে ক্ষমতা দিতে করা হচ্ছে। এখন প্রশ্ন হলো যে তারা আমরা জানলাম যে সমস্ত ক্ষমতা আমরা দিলাম, কর্তৃত্ব আমরা দিলাম কাকে, পার্লামেন্টে। কেন পার্লামেন্টে দিচ্ছি? কারণ দে আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল। তার যে যে এলাকার জনগণ, সে এলাকার জনগণ ভোট দিয়ে, যদি ভোটটা ফেয়ার হয়, ফ্রি হয়, যদিও আগে 15 বছর ভোট তো হয়নি, যদি ফ্রি, আমরা ধরে নিচ্ছি যে অল কন্ডিশনস আর মেট, একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হলো, জনগণ ভোট দিয়ে একটা প্রতিনিধি এমপি নির্বাচন করলো, সেই এমপি তার পক্ষ থেকে ওই কনস্টিটিউয়েন্সির পক্ষ থেকে পার্লামেন্টে গেল, এবং যাওয়ার পরে ওই জনগণের ইচ্ছে এবং অভিব্যক্তিগুলো তাদের পক্ষ থেকে সে কি করলো, পার্লামেন্টে উপস্থাপন, এবং ডিবেট হবে, ডিসকাশন হবে, তার মেজরিটি যেটা ওই পার্লামেন্ট মেম্বারদের মধ্যে যারা মেজরিটি, তারা যে ডিসিশন নেবে এটা আইন আমাদের উপরে। তো যেহেতু মেজরিটি পার্লামেন্ট মেম্বার যে ডিসিশন নিচ্ছে সেটা ল, সেই কারণে আমরা বলতে পারি the parliament members are the representative of the people. That means the law passed by the parliament members are the representation of the people, right? তো সেটা এই সামরিক সরকার, সেটা অগণতান্ত্রিক সরকার, অনির্বাচিত সরকার, তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, হোয়াটএভার ইউ কল, এই প্রক্রিয়ার ভিতর দিয়ে সেটা সম্ভব না। এই জন্য আগেও তত্ত্বাবধায়ক সরকার এসছে, আগেও সামরিক সরকার এসছে, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসে সেই আইনগুলোকে বদলাইছে। আবার সবসময় যে ভালো উদ্দেশ্যে বদলায় না, তত্ত্বাবধায়ক সরকার যে সময় খারাপ কাজ করে, এটাও সঠিক না, বরং উল্টাটাই বেশি করে। উল্টাটাই বেশি করে, যদিও অগণতান্ত্রিক, কিন্তু যেহেতু তাদের কোনো বেস্ট ইন্টারেস্ট ওইভাবে থাকে না, বরং পলিটিক্যাল পার্টির অনেক রকমের ইন্টারেস্টের বিষয় থাকে, পলিটিক্যাল ইন্টারেস্টের বিষয় থাকে, ফলে অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, সামরিক সরকার, এদের পক্ষে অনেক সময় সাহসী সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়, যেটা পলিটিক্যাল পার্টিদের পক্ষে তার নানান ইন্টারেস্টের কারণে সম্ভব হয়। যেমন বাংলাদেশের গ্রাউন্ড ব্রেকিং যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল, এগুলো যে সিদ্ধান্তগুলো কোনো রাষ্ট্রীয় সরকারের পক্ষে নেওয়া সম্ভব হয়নি, নেয় নাই, ইচ্ছে করে নেয় নাই বা সম্ভব হয়নি, সেই সিদ্ধান্তগুলো আমরা পাইছি কোনটা, জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি 2007, তারপর প্রকৃতির মধ্যে এটা স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগও কোনোদিন এটাকে বাস্তবায়ন করে নাই, বিচার করে স্বাধীন করে নাই, বিএনপিও করে নাই, এবং পরিশুদ্ধ করতো না যদি না এই সামরিক সরকার, তত্ত্বাবধায়ক সরকার দিতে চায় না। তত্ত্বাবধায়ক সরকারের অনেক খারাপ কাজ আছে, বা তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টটাই হলো একটা প্রবলেমেটিক কনসেপ্ট, এটা আমি যেটা বললাম, এটা অগণতান্ত্রিক, কিন্তু এই অগণতান্ত্রিকতার ভিতরেও তারা কিছু ভালো কাজ করতে পারে, করার সুযোগ তাদের আছে। তো সেই জায়গা থেকে তো বর্তমান অন্তর্বর্তী সরকার আরো এটার ক্যারেক্টারিস্টিক্স তো আর অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আগে তত্ত্বাবধায়ক সরকার মিল নেই, কারণ এটা একটা জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে, রাইট? একটা অভ্যুত্থানের ভিতর দিয়ে আসছে, ফলে তারা হয়তো বলতে পারে যে উই আর দ্য হোয়াটএভার ডিসিশন উই টেক, উই আর টেকিং অন বিহাফ অফ দ্য পিপল, কমন উইল অফ দ্য পিপল। কিন্তু আসলে কমন উইলের পক্ষ থেকে নিচ্ছে কিনা, দ্যাটস ডিফারেন্ট ডিবেট। আমি সেটাই চাচ্ছি না। কেয়ারটেকার গভর্নমেন্ট বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। একটা পৃথক অ্যাটর্নি সার্ভিস করার কথা ছিল, যেটা 2009 সালের তত্ত্বাবধায়ক সরকার তারা একটা করছে 2008 সালে। এই অর্থাৎ পিপি পলিটিক্যালি অ্যাপয়েন্ট হবে, যে রাষ্ট্রীয় আইন কর্মকর্তা, এদেরকে এলিজিবিলিটি যাদের আছে, কম্পিটিটিভ এক্সাম অ্যাপ্লিকেশন জুডিশিয়াল পরীক্ষা যেভাবে হয় এভাবে পরীক্ষা দিয়ে তাদেরকে করা হবে, অ্যাপ্লিকেশনে নিয়োগ হবে, প্রমোশন পাইয়া এডিশনাল ডিউটি হবে, ডিউটি হবে, এভাবে উপরে যেতে হবে। তারপর সুপ্রিম কোর্টে যারা অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, এডিশনাল অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল এভাবে নিয়োগ হবে, উপরের দিকে যাইতে থাকবে। এটা এই আইনটা কোন নির্বাচিত সরকার কখনো বাংলাদেশে বাস্তবায়ন করে না এবং করবে না। কেন করবে না?
কারণ এটা করলে তাদের লস। তখন তারা পুরো কোর্ট সিস্টেমকে নিজেদের নিয়ন্ত্রণের মাঝে রাখতে পারে, কিন্তু তাদের দলীয় লোককে আন্দোলনের বিএনপি করা হচ্ছে। যে ছাত্রদল করে ও বিএনপি হবে, এখন যেটা পরিস্থিতি, যে জামাত করে সে হবে, যে আওয়ামী লীগ করে সে হবে। ফলে দল নিরপেক্ষ মেধাবী প্রতিষ্ঠিত আইনজীবীরা রাষ্ট্রীয় আইন কর্মরত হতে পারতেছে না। যে যত দলবান হোক, যে যত দলীয় ব্যাপার সার করতে পারে, সে তত দ্রুত বিএনপি হয়ে যাচ্ছে। তো এই আইনটাকে পরিবর্তন করার জন্য একটা গ্রাউন্ড ব্রেকিং ল করছিল তৎকালীন কেয়ারটেকার গভর্নমেন্ট, যেটা আমাদের সরকার 2009 সালে ক্ষমতায় এসে পার্লামেন্টের থেকে এটা কি করেন, অ্যাপ্রুভ করেন, ওই আইনটার বিরুদ্ধে দিয়েছে। এখন আবার আমরা দেখতে পেলাম একটা এত রক্তপাতের বিরুদ্ধে একটা ইন্টারিম গভর্নমেন্ট আসলো, আসিফ নজরুল নামের ডিরেক্ট টিচার। আমার একটা ব্যক্তিগত এক্সপেকটেশন ছিল যে উনি অ্যাটর্নি সার্ভিসটা চালু করবেন, কারণ এটা 2012 সালে আইনটা ড্রাফট হয়ে আছে, সুশীল সমাজের চাপে আমাদের সরকার একটা ড্রাফট করছিল, কিন্তু সেই ড্রাফটটাকে কি করতেছে না, ফ্রিজের ভিতরে রাখে দিচ্ছে, এটা বাস্তবায়ন করতেছে না। এখন তো আপনার এত নাই, পলিটিক্যাল প্রেশার পড়াশোনা নাই, এখন তো শুরু এই আইনটাকে পুনরুজ্জীবিত করা, এই আইনটাকে প্রণয়ন করা, তাহলে আইনের ছাত্ররা তোমরা সরাসরি কম্পিটিটিভ এক্সাম দিয়ে বিবিএ হয়ে যেতে পারবে, দল করা লাগবে। সবাই দল করতে তো হচ্ছে দলের ভিতরে যে অতি দল করতে পারবে সে হচ্ছে বিবিএ হতে পারবে। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম যে দ্যাটস ভেরি আনফরচুনেট যে এই আবার সে আগের মতো আওয়ামী লীগ গুলো চলে গেল, ছাত্রলীগ আওয়ামী লীগ ভোট থেকে বিদায় হয়ে গেল, আবার তখন হলো জামাত এবং বিএনপি। এই যথারীতি টাকায় গিয়া আইনমন্ত্রীর সাথে যারা বেশি, আইন উপদেষ্টা অ্যাটর্নি জেনারেলের সাথে যারা বেশি যোগাযোগের স্থাপন করতে পারছে, নানান জায়গায় থেকে তদবির করতে পারছে, এরাই আবার ঘুরে ফিরে আবার পলিটিক্যাল এখন করে গেছে, ডিএসি হয়ে গেছে। এখানে আমি ফেসবুকে লেখা হচ্ছে, আমার লিখতে খুব কষ্ট লাগে, যেহেতু উনি আমার ডিরেক্ট টিচার এবং আমার সাথে ভালো সম্পর্ক, তো ওই জায়গা থেকে বাট বলতে হবে, কিন্তু ওনার কাছ থেকে তাদের এক্সপেক্ট করি এবং আবার সেই তদবির, আবার সেই দৌড়াদৌড়ি। হ্যাঁ, এবং আমার সাথে অনেকে যোগাযোগ করছে, স্যার একটু হেল্প করেন, এবং আমি চাই যে তুমি এভাবে কোনদিন না, আমি তো এই আইনটারই চাই, এই সিস্টেমের বিরুদ্ধে চাই, সিস্টেম হবে ডেমোক্রেটিক্যালি সবাই যাতে সুযোগ পায়। সো এখন আমি পরশু ওনার একটা সাক্ষাৎকার শুনলাম যে উনি বলছেন যে অতি দ্রুত অ্যাটর্নি সার্ভিসটা উনি অ্যাক্টিভেট করবেন, ওই আইনটাকে উনি অ্যাক্টিভেট করবেন। দ্যাটস এ গুড স্টেপ, কিন্তু নিয়োগ তো বেশ অনেক নিয়োগ হয়ে গেছে, হয়ে গেলেও যদি আইনটা করে যেতে পারে, এটা চলবে ভুল হওয়া, তাহলে হয়তো ভবিষ্যতে নির্বাচিত সরকার আসলে আমি জানি না আবার এই অধ্যাদেশগুলো ওনারা অ্যাপ্রুভ করে কিনা, যদি না করে তো আবার সেই আবার চেঞ্জ হয়ে যাবে, যদি বলে তাহলে একটা ভালো সুপ্রিম কোর্টের বিচার যদি নিয়োগ করা হচ্ছে, তো আবার সে আগে যা ব্যক্তির ইচ্ছাই নেই, এটা তো একটা আইনের ভিতরে দিয়ে যাইতে হবে, যে যোগ্যতার ভিত্তিতে যাইতে হবে, যেটা লোয়ার কোর্টে আছে, জুডিশিয়াল সার্ভিস কমিশন মাধ্যমে নিয়োগ পায়। এখন আবার আসিফ নজরুল স্যার বলছেন, সাংবাদিক সম্মেলনে বলছেন যে বিচারক নিয়োগের জন্য একটা আইন করার চিন্তা ভাবনা বিচার করবে, আগে নিচ্ছেন, প্রসেস চলতেছে, জানি না কতটুকু বাস্তবায়ন হবে। সো ল মেকিং প্রসেসটা খুবই এই জন্য ইম্পর্টেন্ট। এখন কে ল তৈরি করবে এই বিষয়ে আমাদের কনস্টিটিউশন এবং লিগ্যাল ম্যান্ডেট কি আছে, যে কোনো ল তৈরি করা যাবে কিনা, যে কেউ যে কোনো ল তৈরি করতে পারে কিনা, সো দ্যাটস অ্যানাদার প্রবলেম। এখন আমি যে বললাম পার্লামেন্ট আইন প্রণয়ন করবে, তাহলে পার্লামেন্টের নেচারটাকেও তো আমাদের দেখতে হবে যে পার্লামেন্টে কিভাবে গঠিত হয়েছে। আমরা বলছি যে ব্যক্তির প্রণয়নকৃত আইন থেকে সরে এসে, যেটাকে আমরা বলছি স্বৈরতন্ত্র, ডেসপোটিজম, ফেসিবাদ, যাই বলি ওখানে বের হয়েছে, আমরা বলছি যে এটা সমষ্টির হাতে দিতে হবে, যারা আমাদের ট্রু রিপ্রেজেন্টেটিভ, তারা কারা, তারা পার্লামেন্ট। তখন আমরা প্রশ্ন আসবে যে পার্লামেন্টটা কিভাবে গঠিত হয়েছে। Is the parliament constituted through free and fair, democratic, accessible election? যদি এরকম হয় যে যেভাবে গত 12-13 বছর হয়েছে, তখন তো পার্লামেন্ট ছিল না, কিভাবে নির্বাচন হয়েছিল তো আমরা দেখছি। তাহলে ওই এমপি কি আসলে জনগণের ইচ্ছার প্রতিনিধি কিনা, জনগণের মতের প্রতিফলন তাদের দ্বারা সম্ভব না, কারণ তারা জনগণকে ভোট দেওয়ার সুযোগ পায় না, প্রতিনিধি বাছাই করার চান্স পায় না। ফলে যেটা দেখা যাচ্ছে, আর যে আইনগুলো বলেছে কাগজে কলমে পার্লামেন্ট দ্বারা প্রণীত আইন, সবই প্রসেস ঠিক আছে, কিন্তু সেই আইনগুলো ফিজিক্যাল কারণ সেই আইনের মধ্যে জনগণের এজেন্সি। এই যে আমি বারবার একটা কথা বলছি,
people's agency in lobbying. That's very important. যে আমার আসলে ইচ্ছার প্রতিফলন এই আইনের মধ্যে হচ্ছে। এবং জনগণের ইচ্ছা প্রায় আমার আইনের মধ্যে ব্যক্ত হচ্ছে। সুতরাং এটার জন্য একটা বড় শর্ত হচ্ছে ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন, ডেমোক্রেসি। অর্থাৎ সঠিকভাবে আমার নির্বাচনটা হচ্ছে, যে জনপ্রতিনিধি আমি নির্বাচন করছি তারা সঠিকভাবে নির্বাচিত হচ্ছে। ওকে, নির্বাচিত হইল, আমি ধরে নিলাম একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে একটা ডেমোক্রেটিকলি প্রসেসের ভিতর দিয়ে। তখন প্রশ্ন আসবে এই আইন প্রণয়ন প্রক্রিয়ায় সবাই তো আমার সাথে একমত হবে, এখানে বিভিন্ন মত থাকে। কারণ আমি বলছি মেজরিটি ডিসিশন উইল বি, তো মেজরিটি ডিসিশন গ্রান্টেড মানে কি আমি মাইনরিটির কোনো মতামত দাবি, ও শক্তি কম, ও মানুষ কম, দুর্বল, বলতে একটা ভয়েস আছে তো। সুতরাং একটা ভালো আইনের মধ্যে আমার ডিসেন্টিং ওপিনিয়ন খুব ইম্পর্টেন্ট। অন্যরা কি বলছে, দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং আমি আইন হলেই হয় না, আইনটা গুড লবি, আইনটা জনগণের ইচ্ছা প্রতিফলন করে কিনা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আইনের মধ্যে পিপলস এজেন্সি আছে কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশে খুব কম আইনই আছে যে আইনকে মানুষ ওয়েলকাম করছে, যে আইনকে মানুষ মেনে চলে, যে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা, যে আইন করে, যে আইনের আশ্রয় দিতে মানুষ ভালোবাসে। এরকম আইন বাংলাদেশে আইন করতেছি, কিন্তু আইনের মধ্যে মানুষের এজেন্সি নেই। আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 60, এই যে আমি বললাম যে পার্লামেন্ট আইন প্রণয়ন করবে, এটা আমরা করতে পারি, এটা আমাদের আর্টিকেল 65 অফ দ্য কনস্টিটিউশন। সেখানে বলছে the parliament has the legislative power, আইন প্রণয়নের পদ্ধতি দেওয়া হয়েছে কাকে, আর্টিকেল 7 এ বলছে যে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি, যেটা বললাম 7 এ বলছে this constitution is the supreme law of the land. If any other law is inconsistent with this constitution, that law will be void. Article 26 এ বলছে যে কনস্টিটিউশনের মধ্যে যে একটা রাইটস গুলো আছে এগুলোকে ভায়োলেট করে, কন্ট্রাভেন্ট করে এমন কোনো আইন কোনো পার্লামেন্ট প্রণয়ন করতে পারবে না। তার মানে আমরা আইন প্রণয়নের ক্ষমতাটা পার্লামেন্টকে দিয়েছি, দ্যাটস ট্রু, কিন্তু এটা অ্যাবসলিউটলি আমরা তাকে কিছু রেস্ট্রিকশন দিয়েছি। এক নম্বর রেস্ট্রিকশন হচ্ছে কনস্টিটিউশনের সাথে কি করা যাবে, কন্ট্রাডিক্ট করা যাবে। কেন কেন করা যাবে না? কেন কনস্টিটিউশন বড়, কনস্টিটিউশনকে কেন আমি বড় বলতেছি? তাহলে আমরা ছোটবেলায় পড়ে আসছি যে আপনাকে যে বড় বলে বড় সে নয়, মুখে যারা বড় বলে বড় সে হয়। তাহলে কনস্টিটিউশন নিজেকে নিজে বড় বলতেছে। আর্টিকেল 7 বলছে যে আমি বড়, আমি সুপ্রিম, সমস্ত আইন আমার কথা অনুযায়ী হইতে হবে, আমার সাথে সংঘর্ষিক বা এমন কোনো আইন করা যাবে না। এখন আমরা কি এই প্রশ্ন করতে পারি না তুমি বেটাকে, তুমি নিজেকে বড় বলার কি? তাহলে এই অথরিটিটা কনস্টিটিউশন কোথায় পেবে? এই অথরিটির জন্য আমাকে যাইতে হবে কনস্টিটিউশনের প্রিএম্বলে, ওই যে যেটা প্রথম লাইনে বলছি। কারণ এই কনস্টিটিউশনের মধ্যে বলছে কনস্টিটিউশন ইজ দ্য সোলেম এক্সপ্রেশন অফ দ্য দ্যাটস ভেরি সুপ্রিম, যেটা জনগণের প্রায় অভিব্যক্তি হিসেবে এই আইনটা ব্যবস্থা। আর আমরা কালেক্টিভলি ডিসিশন নিয়ে নিয়েছি যে এইটা আমাদের সর্বোচ্চ আইন, এই আইনকে আমরা ডিফেন্ড করবো। এবং প্রিএম্বলের লাস্ট অংশে তুমি দেখবা সেখানে লেখা আছে যে জাতি হিসেবে, সেখানে প্রথম লাইনটা কি, প্রিএম্বলের দ্য ফার্স্ট শব্দটা হচ্ছে উই দ্য পিপল অফ বাংলাদেশ। সেখানে কিন্তু কোনো দলের নাম নেই, কোনো ব্যক্তির নাম নেই। উই দ্য পিপল, আমরা জনগণ, বাংলাদেশের জনগণ, আমরা বাংলাদেশের জনগণ এই কনস্টিটিউশন দিয়েছি। দ্যাটস উইথ সুপ্রিম। সুতরাং কনস্টিটিউশন অনুযায়ী পার্লামেন্ট আইন প্রণয়ন করবে, ঠিক আছে, কিন্তু এটা তার লিমিটেশন আছে, সে কনস্টিটিউশনের সাথে ভায়োলেশন করতে পারবে না। এর বাইরে আমাদের আরো কিছু আইন আছে, যেমন 1996 আমাদের আরেকটা 1996 শিডিউল 1 আছে, যেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের কার কি কাজ এটা ডিফাইন করে দেওয়া আছে। এটাকে বলা হয় বিজনেস, অর্থাৎ কৃষি মন্ত্রণালয়ের কাজ কি হবে, শিল্প মন্ত্রণালয়ের কাজ কি হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি হবে, প্রত্যেকটা কাজ কিন্তু করে দেওয়া আছে, আইন দিয়ে ডিফাইন করে দেওয়া আছে, আমাদের মধ্যে সচিবালয়ের কার কি কাজ হবে, কে কি কাজ করবে, সেক্রেটারি ইনস্ট্রাকশনস 1976। তারপরে আমাদের কনস্টিটিউশনাল লিগ্যাল ম্যান্ডেটও আছে, আবার এটা কি আছে, রেস্ট্রিকশনসও আছে। এখন প্রশ্ন হচ্ছে যে সেকেন্ড কোশ্চেন ইজ হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কান্ট্রি। আমি যে আইনটা করব, আমি কি বাংলায় করব, ইংরেজিতে করব, কোন ভাষায় আইনটা করব, হোয়াট উইল বি মাই ল্যাঙ্গুয়েজ অফ ল। এটার জন্য আমাদের যে কনস্টিটিউশন আর্টিকেল 3 তে সেখানে বলছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। রাষ্ট্রভাষা শব্দটি লেখা আছে স্টেট ল্যাঙ্গুয়েজ। দ্যাটস এ ভেরি প্রবলেমেটিক টার্ম। আমি যখন বলি যে রাষ্ট্রভাষা, হোয়াট ইজ রাষ্ট্রভাষা? রাষ্ট্রভাষা কি? ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই।
আর কোনো রাষ্ট্রভাষা আছে? রাষ্ট্রভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হতে পারে। ভারতে 26টার মতো বা বেশি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু কোনো স্টেট ল্যাঙ্গুয়েজ নেই। আমি যখন রাষ্ট্রভাষা শব্দটি ব্যবহার করবো, এটার মানে হচ্ছে ইটসেলফ ইজ এ ডিসক্রিমিনেটরি টার্ম। এটার মানে হলো বাকি সব ভাষাকে আমি কি করে দিলাম, কনস্টিটিউশনের আওতার বাইরে আমি ফেলে দিলাম। দ্যাটস ভেরি প্রবলেমেটিক। এবং মাতৃভাষা, মাতৃভাষা রাষ্ট্রভাষা পার্থক্য। আমরা অনেকে এটা আমরা ভুল করি যে রাষ্ট্রভাষা বাংলাকে আমরা মাতৃভাষা বাংলার সাথে সমার্থক হিসেবে, সিনোনিমাস হিসেবে দেখি। দ্যাটস টোটালি রং কনসেপ্ট। রাষ্ট্রভাষা সহ মাতৃভাষা হবে। রাষ্ট্রভাষা বাংলা কি চাকমার মাতৃভাষা, মালদার মাতৃভাষা না। এমনকি আমি চাকরি দিয়া এসিলেটি যে আমি ওর মাতৃভাষা হচ্ছে বাংলা। মাতৃভাষা মানে মাতৃভাষা মানে মায়ের যে ভাষা, যে ভাষায় আমার মা আমার সাথে কথা বলে, যে ভাষা মায়ের পেট থেকে আসার পরে আমি মার কাছ থেকে শিখছি, এটা হলো মাতৃভাষা। এটা হলো আমার চাকরি। যে সিলেটি সে সিলেটি, যে নোয়াখালী সে নোয়াখালী, যে চাকমা পারমা কুকি গম যা যা যে ভাষা মাতৃভাষা। তারপরে এই আর্টিকেল 3 ঢুকানোর মাধ্যমে আমি পুরো মাতৃভাষার একটা বিশাল সম্পদ সুযোগে কনস্টিটিউশনাল প্রোটেকশনের আমি বাইরে ফেলে দিয়েছি। আমি কোনো স্বীকৃতি দিলাম না। অথচ আমাদের ইনস্টিটিউট করা হয়েছে, এটা কি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, নাকি বাংলা ভাষা ইনস্টিটিউট। বাংলা একাডেমি আছে আলাদা, বাংলা ভাষার চর্চা করতে ইনস্টিটিউট করা হয়েছে, মাতৃভাষা ইনস্টিটিউট। কিন্তু মাতৃভাষায় ওখানে সবসময় দেখা যাচ্ছে বাংলাকে, প্রমিত বাংলাকে সেখানে প্রমোট করা হয়, প্রমিত বাংলা উন্নয়নের জন্য কাজ করা হয়, কিন্তু মাতৃভাষা নিয়ে কোনো কথা নেই। প্রচুর মাতৃভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে কোনো কথাবার্তা নাই। সো that's another problem. এবং মাতৃভাষাকে বাংলার সাথে গুলাই ফেলছে, এটা গুলাই ফেলছে আবেগ কবিদের। এই যে 52 সালে যখন আন্দোলন হয়েছে, ভাষার জন্য আন্দোলন হয়েছে, তখন যে কবিতাগুলো লেখা হয়েছিল সেটা কি লিখেছিল? ওরা আমার তো এখন এটাকে মুখের ভাষা, এটাকে বাংলা ভাষায় বসে দিয়েছে। আমার মুখের ভাষা তো সবসময় বাংলা ভাষা না। বাংলাদেশে বহু লোক আছে, চট্টগ্রামে অনেক লোক আছে, গ্রাম অঞ্চলে তোমাদের যে গ্রাম থেকে আসছে, যে শুদ্ধ ভাষায় শুদ্ধ ভাষায় কথা বলতে জানে। আমার অনেক আত্মীয় স্বজন আছে যে শুদ্ধ ভাষা বলতে পারে। যত দক্ষিণাঞ্চলে গ্রাম অঞ্চলে বহু লোক আছে যে উপজেলায় আসে, জেলা শহরে আসে। শুদ্ধ ভাষা কাকে বলে? তুমি ওকে প্রশ্ন করবা, শুদ্ধ ভাষায় সে উত্তর দিবে হচ্ছে আঞ্চলিক ভাষায়, তার মাতৃভাষায়। সো আমাদের যখন স্টেট ল্যাঙ্গুয়েজ আমরা বলি, দ্যাটস ভেরি প্রবলেমেটিক। এটা নিয়ে আমাকে এক্সপ্লেইন করছে কেন, এটা নিয়ে আবার আমি লিখছি, তো সে লেখা আমি দিয়ে দেবো। আমি আসলে কি দিব বলে যাই, আমাকে একটু মনে করে একটা ছোট ওকে। সো তখন আমি চাকরিয়া ভাষা নিয়ে গবেষণা করছি যে চাকরিয়া ভাষা কি আসলে একটা আলাদা ভাষা নাকি এটা একটা আঞ্চলিক ভাষা। তা আমি যেটা প্রুফ করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এটা একটা সম্পূর্ণ স্বতন্ত্র এবং ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, কিন্তু যেটা লিখিত রূপ। এবং অথচ আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বড় করি ভাষা বললেও তাকে আমরা থামাই দেয় শুদ্ধ ভাষায় কথা বলি। এটাই শুদ্ধ, আমি যা বলি এটাই শুদ্ধ। তারপরে আমি যখন ঢাকায় বসে ঘুরতে গেছি তখন ফিল করছি যে তখন দেখলাম আমার কথার ভিতরে স্বাভাবিক তাকে একটা টোন আছে, একটা অ্যাকসেন্ট আছে। এটা কিভাবে লুকানো যায়, কিভাবে আমি শুদ্ধ হবো, কিভাবে আমি প্রমিত হবো, কিভাবে আমি স্মার্ট হবো, আমার কথা যদি যাকে ভাষা প্রকাশ পায় তাহলে আমি খ্যাত, আমি গ্রাম। এটা ওই সময় এখন আমি মনে করি যে ব্রিটিশ যেমন ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলে, আমেরিকানরা আমেরিকান অ্যাকসেন্টে কথা বলে, নোয়াখালীরা নোয়াখালী অ্যাকসেন্টে কথা বলে, চিলেন অ্যাকসেন্টে কথা বলবে। দ্যাট ইজ মাই প্রাইড। আমার এত শুদ্ধ হওয়ার দরকার। এখন প্রশ্ন হলো আমাদের আইনি ভাষা কি হবে? আমরা তো দেখলাম যে রাষ্ট্রভাষা প্লেস, রাষ্ট্রভাষা আমাদের বাংলা অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন। English principal language of legislative drafting until 1987. 1927 সালের আগ পর্যন্ত ব্রিটিশরা চলে গেছে 1947
পাকিস্তান চলে গেছে 1971 1927 সাল পর্যন্ত আমাদের অফিশিয়াল ড্রাফটিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আইন করতে গেলে আইন অবশ্যই বাধ্যতামূলকভাবে ইংরেজিতে বলা লাগবে 1987 পর্যন্ত। পরবর্তীতে 1927 সালে দেখো 1927 সালে একসাথে নাম স্বৈর শাসক ভালো কাজ করে গেছে, গণতান্ত্রিক সরকার এই কাজ করে একটা আইন করে দিয়ে গেছে বাংলা ভাষা প্রচলন আইন। বাংলা ভাষা প্রচলন আমি এখানে বলা হলো গণজীবনের রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে বাংলাকে ফোকাস করতে হবে। এই যে তোমরা এখন পরীক্ষা দিলে তোমাদের প্রশ্নের পিছনে আরেকটা বাংলা অনুবাদ দেওয়া অর্থাৎ তোমার বাংলা লেখার সুযোগ বাংলা ভাষায় আইন চর্চা করার সুযোগ আছে, বাংলা ভাষায় কোর্টের কার্যক্রম চলবে, বাংলা ভাষায় অফিস আদালত চলবে, বাংলা ভাষায় রায় দেওয়া হবে, বাংলা ভাষায় সমস্ত দলিল দস্তাবেজ করা হবে। এটার লক্ষ্য ছিল বাংলা ভাষা প্রচলন আইন 1987, কিন্তু এই আইনটা আসলে পুরোপুরি বাস্তবায়ন হয়নি। যেমন আমরা যদি চট্টগ্রাম ঢুকবো ম্যাক্সিমাম সাইনবোর্ড বিলবোর্ড হিসেবে ইংরেজিতে না, কেন ইংরেজিতে লিখতে হবে? তুমি চায়নায় যাও তুমি ইংরেজি পাবো না? না ইংরেজি নাই, ইংরেজি এমন ভাবে নাই যে যখন এখানে ডাস্টার শব্দ হচ্ছে ইংরেজি শব্দ, এটা তো ল্যাপটপ ইংরেজি শব্দ, বেবি প্লেয়ার ইংরেজি শব্দ, শার্ট ইংরেজি শব্দ, ওরাই শার্টও বলে না, ডাস্টারও বলে না, কম্পিউটারও বলে না। ওই কম্পিউটারে যেটা সাইনিজ আছে শব্দ ওইটা বলে, এবং এই শব্দের সাথে ওদের পরিচয়ই নেই, মানে যারা লেখেন যারা ইংরেজি ভাষা জানে না তারা এই শব্দের সাথে তাদের কোনো পরিচয় নেই, কারণ ওখানে ব্রিটিশ কলোনিয়ালিজম যায়, ফলে তারা র হয়ে গেছে। ফলে অনেক সময় একটা প্রবলেম হয়। আমি যখন হংকংয়ে ছিলাম বাইরে গেলে প্রবলেম হয়েছে, আমি বলছি টমেটো বুঝে না, ওর কাছে টমেটো আর একটা চাইনিজ নাম আছে, ওটা বললে সে বুঝবে, অথবা তাকে হাত দিয়ে দেখা দিচ্ছে। তো এটা নিয়ে আমি একটা ভীষণ প্রবলেম করেছিলাম, কিন্তু হচ্ছে আমাকে ন্যাচার ফলো করছিল ওখানে বাজার করতে গিয়ে। এখন আমি মানুষজনকে জিজ্ঞেস করতে বললাম তো স্টেটমেন্ট জিজ্ঞেস করতেছি ওয়াশরুমের সাথে টয়লেট তারপর আকারে কিন্তু বুঝাতে শুরু করলাম মোবাইল থেকে একটা খবরের ছবি ডাউনলোড করে অনেক খান্ডে যাওয়ার পরে গেলাম, আমাকে দেখাই দিল গেলাম যাওয়ার পরে দেখতেছি এটা হলো কমর স্যার নেচার এই দিকে খারাপ হয়ে যাচ্ছে। ভাষা ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন একটা স্ট্রং একটা টুল, খুব স্ট্রং। আমি কোন ভাষায় আইন লিখতেছি দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, কোন ভাষায় আমি রায় দিচ্ছি দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বললাম, কিন্তু আমি যদি ইংরেজি কঠিন ইংরেজি ভাষায় আইন লিখি, আইন চর্চা করি, রায় লিখি, এবং সে রায় কৃষক করতে পারছে, সে রায় আমার কাজের বুয়ার মামলা করছে, ওই মামলাটা তাকে আবার ফিস দিয়ে লয়ার করে ইন্টারপ্রেট করে লিখতে নেওয়া হয়েছে, তাহলে আইনের ভাষা কেন এত কঠিন হবে, বা আইনের ভাষা কঠিন হওয়ার দরকার আছে, বা আইনের ভাষা কি আসলেই কঠিন কিনা, বা আইনের ভাষা কি ইচ্ছে করে কঠিন করে রাখা হয়েছে, আইনের ভাষাকে সহজ করার প্রয়োজন আছে। এগুলো সবগুলো আলাদা আলাদা প্রশ্ন, এগুলো আমাদের জানার দরকার আছে। তো আশা করি যে আমি বিভিন্ন ম্যাটেরিয়াল দেবো, সেখান থেকে আমরা এটা জানবো না। 1927 সালে পরে যেটা হলো সেটা হচ্ছে এখন থেকে আইনগুলো বাংলায় হচ্ছে, বর্তমান যে 27 সালের পর থেকে যে আইনগুলো এখন বাংলাদেশে আছে সব আইন বাংলায় লেখা, যেমন পিতামাতার ভরণ পোষণ আইন 2013, হ্যাঁ, বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012, বা পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন 2010, যত আইন হচ্ছে এখন অব্দি যা হচ্ছে সবগুলো বাংলায় লেখা, তবে অবশ্যই এটার একটা কি থাকে ইংলিশ ট্রান্সলেশন থাকে। প্রশ্ন হলো ইংরেজির সাথে যদি বাংলার যদি কোনো বিরোধ দেখা দেয় তাহলে কোন আইনটা প্রাধান্য পাবে? নরমালি ওই আইনের ভিতরে লেখা থাকে যে বাংলাটা কি করবে প্রাধান্য পাবে। তাহলে সংবিধানেও কিন্তু দুটো ভার্সন আছে, বাংলা ভার্সন আছে, ইংরেজি ভার্সন আছে। ইংরেজি ভার্সনটা ড্রাফট করছে লয়ার ডক্টর কামাল হোসেনের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে এটা পাস হয়েছে, এবং বিশ্বের বড় বড় লয়ারদের উপরে বিশ্বের অনেক দেশের সংবিধানের এখানে অনেক কিছু এখানে তুলানো হয়েছে,
এবং 1972 যে কনস্টিটিউশন, এটা খুব ওয়েল ড্রাফটেড একটা কনস্টিটিউশন, কারণ বিভিন্ন দেশের স্পিরিটগুলোকে এখানে ইনকর্পোরেট করা হয়েছে, বিক্ষোভ বানানো দিচ্ছে। এবং এই ড্রাফটিংটা করছে পিউরলি পলিটিশিয়ানস এন্ড লয়ার্স। কিন্তু এটার যে বাংলা ভাষা যেটা, এটা তুমি গুগলে সার্চ করে দেখে পাবা, বাংলা ভাষা ইনস্টিটিউট আছে, বাংলাটা লিখছেন ডক্টর আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, চিরন্তন ঈশ্বর। উনি তো লয়ার না, উনি তো সাহিত্যিক, বাংলা সাহিত্যিক, আনিসুজ্জামান। তো আনিসুজ্জামান এটাতে আক্ষরিক অনুবাদ করছে, কারণ যেহেতু না ল ব্যাকগ্রাউন্ড নাই, তাহলে ডক্টর কামাল হোসেনরা যে পারপাজে যে স্পিরিট যে চিন্তা নিয়ে একটা ভবিষ্যৎ দিচ্ছেন, এটা যখন উনি ট্রান্সলেট করতেছেন মিনিং চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আইনের স্পিরিটটাকে অনেক ক্ষেত্রে ধরতে পারেন। ফলে আমাদের ইংলিশ ট্রান্সলেশন অফ ইংলিশ, আমাদের অরিজিনাল ছিল ইংলিশ, ইংলিশ যেটা আমাদের সংবিধান আর বাংলা যে সংবিধান, তুমি যদি দুইটা মিলে দেখো, একসাথে ট্রান্সলেশন একসাথে দেখে পুরো তুমি দেখবা, তুমি বুঝতে পারবা আফটার স্টাডিং দ্য ল যেখানে অনেক গ্যাপ আছে, অনেক রকমের প্রবলেম আছে। এবং ফলে ইংরেজি ভাষার যে দোলনা আছে, যে ব্যঞ্জন আছে, যে রেটরিক্স গুলো আছে, এগুলো বাংলার মধ্যে আসলে আসে। উনি ওখানে ল স্পিরিটটাকে ক্যাচ করতে পারেন। ওকে, তবে আমাদের কনস্টিটিউশনের মধ্যে বলছে আর্টিকেল 153 তে বাংলা এবং ইংরেজির মধ্যে এখানে দেখো প্রবলেম, যে বাংলা এবং ইংরেজির মধ্যে যদি বিরোধ হয় তাহলে কোনটা প্রাধান্য পাবে? বাংলা প্রাধান্য পাবে। যে বাংলাটা কোনো লয়াল লেখা, যে লিখছে কেউ বাংলা। সো আমি মনে করি যে বাংলা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বাংলা ভাষা গুরুত্ব, ইংলিশও আমাদের জন্য ইম্পর্টেন্ট। দুই ভাষাতেই সমান গুরুত্ব অর্জন করতে হবে। আমরা অনেকেই যেটা মনে করি যে শুধু বাংলাকে ফোকাস করতে গিয়ে আমি ইংরেজিকে খেলা করতেছি, দ্যাটস অ্যানাদার প্রবলেম। কারণ আমাদের ল সমস্ত জুরিসপ্রুডেন্স হচ্ছে ইংলিশে, সমস্ত টেক্সট ইংলিশে, সমস্ত কেস স্টাডিজ ইংলিশে, আমাদের ফরেন জুরিসডিকশনের নলেজগুলো আমাদের ইনসেটস দিতে চাই, তাহলে আমাকে ইংরেজি অবশ্যই জানতে হবে, শুধু বাংলা দিয়ে দিতে সম্ভব না। আবার আমাকে বাংলাও জানতে হবে। বাংলা না জানলে আমি যদি ইংরেজি বিদ্যাটা বাংলা দিয়ে আমি কিছু সাধারণ মানুষের কাছে আমি পৌঁছে দিতে পারবো। এই জন্য আমি মনে করি যে বাংলা আইনের শিক্ষার্থীদের বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই এক্সপার্টিস দরকার আছে, কিন্তু এই উভয় ভাষা এক্সপার্টিস গুলো বাংলাদেশে খুব কম। কেউ হয়তো ভালো বাংলা পারে, কেউ হয়তো ভালো ইংরেজি পারে, যে ভালো ইংরেজি পারে সে ভালো বাংলা লিখতে পারে, যে ভালো বাংলা পারে তার ইংরেজিতে দিয়েছে। সুতরাং ওই জায়গাটাতে আমাদের সুযোগ আছে। যেমন আমাদের যে বড় বড় যে ভালো ভালো আইনের বইগুলো আছে, এগুলো যদি আমাদের আইনের প্রফেসররা বাংলায় যদি অনুবাদ করতেন, এটা আমাদের কোনো হেল্প হতো না, আমরা খুব ইজিলি ওই আইনগুলোকে আত্মস্থ করতে পারতাম। আমি একটা ইংলিশে আর্টিকেল লেখা আর বাংলা আর্টিকেল লেখা করতে পারতাম, ইংলিশ আর্টিকেল লিখলে একটা নির্দিষ্ট মানুষের কাছে পৌঁছাবে, কিন্তু বাংলায় লিখলে জনগণের কাছে পৌঁছাবে, সাধারণ মানুষ যে ল ব্যাকগ্রাউন্ডে তার কাছে পৌঁছাবে। ফলে আমি ব্যক্তিগতভাবে এটা আমার অ্যাপ্রোচ হচ্ছে, আমি পড়ি ইংরেজিতে কিন্তু আমি লিখি বাংলা, অর্থাৎ যে লেখাগুলো আমার একেবারে সায়েন্টিফিক লেখা বা রিসার্চ গবেষণা এগুলোতে আমি ইংলিশ লিখি, কিন্তু আমি যে লেখাগুলো মনে করি যে সচেতনতামূলক লেখা যেটা মানুষের কাছে পৌঁছানো দরকার, কিন্তু আমি বাংলায় লিখে আমার যে বই বের হচ্ছে সেটাও কিন্তু আমি বাংলায় লিখছি, ভবিষ্যতে বাংলায় আরো বই বের করার সুযোগ আছে। এখন প্রশ্ন হলো লয়ার ল্যাঙ্গুয়েজ আমরা দেখলাম যে টেকনিক্যাল, এটা বুঝা যায় না, বললে বোঝা যায় না, অনেক লম্বা লম্বা সেন্টেন্স। প্রশ্ন হলো যে এটা কেন, এই ব্যাখ্যাবোধকতা, এই হিস্ট্রি, এই রহস্যময়তা কেন রাখা হচ্ছে এবং এই রহস্যময়তা রাখার দরকার আছে কেন? একটা হচ্ছে যেটা হয়েছে বিকজ অফ ইনফিলট্রেশন অফ দ্য ফরেন টার্মস এন্ড জার্গনস, কারণ আইনের ভিতরে অনেক ল্যাটিন টার্ম ঢুকে গেছে, অনেক ফ্রেঞ্চ টার্ম ঢুকে গেছে, ফলে লেখাটা অনেক বেশি আলংকরিক হয়ে উঠছে, ডেকোরেটিভ এন্ড অর্নামেন্টাল হয়ে উঠছে। এটা কথ্য ভাষা না, এটা একেবারে ফর্মাল একটা ল্যাঙ্গুয়েজ, অফিশিয়াল একটা ল্যাঙ্গুয়েজ। ফলে আইনের ভাষাটা ইংরেজির চাইতেও অনেক বেশি আনুষ্ঠানিক হচ্ছে। ইংরেজি এমনি আনুষ্ঠানিক ভাষা, কিন্তু আইনের ভাষার মধ্যে যেহেতু জার্মান ভাষা ঢুকছে, ল্যাটিন ভাষা ঢুকছে, ফ্রেঞ্চ টার্মিনোলজি ঢুকছে, এবং এটা এরিক্সের ভাষা ছিল, ফলে তার ভিতরে অনেক রকমের অনুপ্রবেশ ঘটছে, ফলে আইনের ভাষাটা অনেক বেশি মিস্টিক এবং অ্যাম্বিগুয়াস হয়ে গেছে, অর্থাৎ একই কথার ভিতরে দুইটা মিনিং, তিনটা মিনিং আমরা দেখি। এখন প্রশ্ন হলো যে আইনের ভাষা কি আমাদের সহজ করে ফেলা উচিত, কি মনে হয়? সহজ করে ফেললেও সমস্যা আছে। যেমন আমাদের সেকশন 3
302 of the penal code সেখানে খুন করলে মার্ডার করলে মৃত্যুদণ্ডের কথা বলা আছে। এখন সেকশন 302 যে সেকশনটা এটা বিবাদের জন্য যেমন অ্যাপ্লিকেবল, বাদীর জন্য অ্যাপ্লিকেবল, বিবাদের জন্য কি অ্যাপ্লিকেবল। এখন আমি যদি এমন একটা প্লেন একটা ল্যাঙ্গুয়েজ লিখে দিই সেখানে যে ও যদি এটা করে খুন করে ও ফাঁসি হবে, তাহলে দেখেন আর্গুমেন্টের ইন্টারপ্রিটেশন আর কোনো সুযোগ থাকে না। তারপরে লয়াররা যে শব্দ নিয়ে খেলা করে, শব্দ নিয়ে ইন্টারপ্রেট করে, একটা শব্দের মান পেঁচের ইন্টারপ্রিটেশনটা কিন্তু দিয়ে তার আসামিকে অভিযুক্ত থেকে বের করে নিয়ে আসে বা কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করে ফেলে, এই জিনিসটা তো আর থাকে না। তখন আমার এটা একটা প্রবলেম হয়ে যাবে যে আমি ইন্টারপ্রিটেশন যদি করার সুযোগ না থাকে তাহলে আমি আইনটা আমি চর্চা করবো কিভাবে। এখন আরেকটা বিষয় হলো আইনের ভাষা কি সাধু হবে নাকি চলিত ভাষা হবে। যেমন আমাদের সংবিধানের যে ভাষা বাংলা ভাষা সেটা কিন্তু সাধু ভাষায় লেখা, সেটা কিন্তু চলিত নাই। তাহলে এটা একটা প্রশ্ন আসলো না যে এত আগে চলিত ভাষা আবিষ্কার হচ্ছে, তাহলে আমাদের সংবিধান লেখার সময় আমরা চলিত ভাষায় কেন কথা বলি? আমরা কি কথা বলার সময় সাধু ভাষায় কথা বলি? আপনি কি করিয়ে আছেন, আমরা কিভাবে কথা বলি? কথা বলি, আমরা চলিত ভাষায় কথা বলি। তাহলে সংবিধান কেন সাধু ভাষায় লেখা হবে? এখানে লেখা হচ্ছে আইন সুন্দরমানের বুদ্ধি যে এটা একটু আনুষ্ঠানিকতা আছে। হ্যাঁ, সাধু যেমন সলিমুল্লাহ খান মুখে বলেন চলিত ভাষায়, কিন্তু লেখার সময় লেখেন সাধু ভাষায়। এই লেখা বোঝা যায় না, 3 পৃষ্ঠা পড়ার পরে ঘুম চলে আসে। এখানে সাধু ভাষায় তো আমরা আসলে অভ্যস্ত। দ্যাটস দ্য প্রবলেম। তো একই কথাটা আমাদের সংবিধানের ক্ষেত্রে হচ্ছে, তবে আইনের ক্ষেত্রে বর্তমানে যে আইনগুলো করা হচ্ছে এগুলো সব চলিত ভাষায় করা হচ্ছে। এখন সবচেয়ে যেটা মিডিয়ার ডলার কোশ্চেন সেটা হচ্ছে বাংলা ভাষায় আদালত পরিচালনা করা সম্ভব কিনা বা করা হচ্ছে কিনা। আমাদের লোয়ার কোর্টে বা সাবঅর্ডিনেট কোর্টে বাংলা ভাষায় করা হচ্ছে, বাংলা ভাষা আদেশ দেওয়া হয়, ইংরেজিও ফলো করা হয়, বাংলাও ফলো করা হয়। তবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে সেখানে কিন্তু ইংরেজি ফলো করা এবং এই বিষয়ে সুপ্রিম কোর্টে জাজমেন্ট দিয়েছে যে একটা রিট হয়েছে বাংলা ভাষা প্রচলন আছে আমাদের, তাহলে কোর্টে কেন ইংরেজি চলবে? তখন আদালত আবার এটা একটা অদ্ভুত একটা রায় দিয়েছে। আদালত বললেন যে ঠিক আছে, আইন আছে বাংলা ভাষা প্রচলন সর্বক্ষেত্রে হবে, কিন্তু আদালত হবে না, কারণ আদালতের ভাষা আদালতের ভাষা হলো আলাদা একটা ভাষা তারা বের করছে, যে ভাষাটা হলো লিগ্যাল ল্যাঙ্গুয়েজ। তোমাদের একটা কোর্স আছে মেবি লিগ্যাল ইংলিশ, ইংলিশ বলো এই কোর্সটা একসময় আমি পড়েছি, আমি বিদেশ যাওয়ার আগে পড়েছি। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং কোর্স, কারণ এটার ভিতরে আমরা শিখবো যে সাধারণ ইংরেজির সাথে লিগ্যাল ইংলিশের কি আছে, কোন জায়গায় পার্থক্যটা আছে। ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে আছে। আগামী ক্লাসে আমরা দেখবো যে লটা কিভাবে